আমরা এখন দেখব কোষ প্রাচীরের স্ট্রাকচার। তো সবার আগে বলে রাখি, একাডেমিকে হচ্ছে চিত্রটা ইম্পর্টেন্ট এবং চিত্রতে কোথায় কোন অংশটুকু থাকে এটা দেখানো ইম্পর্টেন্ট, এবং এর বিষয়ের ক্ষেত্রে এখানে যে ইনফরমেশনগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট। ওকে, তো চিত্রটা খুব ভালো করে পড়তে হবে কারণ কোষ প্রাচীর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো সবার আগে আমরা চলে আসি কোষ প্রাচীর আসলে কি জিনিস। কোষ প্রাচীরকে বলা হয় সেল ওয়াল। ওয়াল দেখেই বুঝতে পারছো এটা একই সাথে হবে দৃঢ়। 2 নম্বর হচ্ছে এটার প্রধান কাজ হচ্ছে ভেতরে যারা থাকবে তাদেরকে রক্ষা করা। ঠিক আছে, দেখো এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল এবং এটা একটা সেল। তো 4টা সেল পাশাপাশি আছে। তো তোমরা যে দেয়ালগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দেয়াল না, এগুলো মেমব্রেন বা পাতলা 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 হলেই তাকে বলা হয় মেমব্রেন, কোষের মেমব্রেন। তাহলে এটাকে আমরা বলতে পারি সেল মেমব্রেন। ওকে, সেল মেমব্রেন। তো ইউজুয়ালি সেলগুলো পাশাপাশি থাকে কিন্তু পরস্পরের মাঝখানে থাকে সেল মেমব্রেন, যার কারণে তারা আলাদা থাকে। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে তুমি যদি একটু চিন্তা করো, কিসের ক্ষেত্রে? উদ্ভিদের ক্ষেত্রে চিন্তা করো, তাহলে উদ্ভিদ কিন্তু প্রথমত হচ্ছে স্থির একটা জীব। উদ্ভিদ কি? এটা স্থির জীব। স্থির জীব হওয়ার কারণে তারা কিন্তু অনেক বিপদে থাকে। অনেক সময় এসে মানুষ তাদেরকে কেটে নিয়ে যায়, কিংবা কোনো প্রাণী এসে তাদেরকে কামড় দেয়, পাতাগুলো কামড়ায় কামড়ায় খায়, এই ধরনের অনেক ইস্যু থাকে। তো যে কারণে উদ্ভিদ চিন্তা করছে আমি যেহেতু দাঁড়াই থাকি তাহলে আমার জন্য বেটার হলো যে একটা কোষ প্রাচীর ক্রিয়েট করা। কোষ প্রাচীর ক্রিয়েট করলে কি হবে? কোষ প্রাচীরটা অনেক দৃঢ়তা পাবে, দৃঢ়তার কারণে প্রতিরক্ষা হবে। তাহলে আমাকে আর পালাই যদি আমি নাও যাইতে পারি, আমাকে কামড় দিলে যেন আমার ক্ষতি কম না হয়, ক্ষতি যেন কম হয়। ব্যাপারটা আরো সিম্পল বলি, আমার এখানে নরম, তো কোনো একটা এনিমেল আমাকে কামড় দিতে আসলে আমি কিন্তু পালাবো, রক্ষা করলাম, কিন্তু পালিয়ে রক্ষা করলাম বা ফাইট করে রক্ষা করলাম। বাট একটা উদ্ভিদ তো আর পালাইতে পারে না। তো উদ্ভিদের দেহ যদি এরকম নরম হয় তাহলে উদ্ভিদ তো কি হবে? উদ্ভিদ মারা যাবে। সো বেটার হলো আমি যদি স্থির আছি তাহলে আমি আমার দেহের চারপাশে একটা বড় একটা পুরু লেয়ার ক্রিয়েট করব, দ্যাট ইজ কল কোষ প্রাচীর। ওকে, উদ্ভিদ যেহেতু স্থির এই জন্য তার কোষ প্রাচীর লাগে। 2 নম্বর কারণ, উদ্ভিদ কি? উদ্ভিদ অনেক লম্বা হয়। কি হয়? লম্বা হয়। যেহেতু লম্বা হয় তাহলে বাতাসে ভেঙে যেতে পারে। কিসে? বাতাসে ভেঙে যেতে পারে। সো বেটার হলো উদ্ভিদের চারপাশে একটা কোষ প্রাচীর থাকা। কোষ প্রাচীর যেহেতু দৃঢ় তাহলে বাতাসে কি ভেঙে যাবে না। তাহলে উদ্ভিদ যেহেতু বড় হয় এবং মোটামুটি অনির্দিষ্ট পরিমাণ লম্বা হয়, তাহলে এই লম্বায় যেন বাতাসে না ভেঙে যায়, উদ্ভিদ যেন দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারে, এই জন্য উদ্ভিদের বাইরে একটা পুরু কোষ প্রাচীর থাকে। তাহলে 2টা কারণ, একটা উদ্ভিদ স্থির বলে কোষ প্রাচীর থাকে, আর একটা উদ্ভিদ অনেক লম্বা হয় বলে কোষ প্রাচীর থাকে। ঠিক আছে, কোষ প্রাচীরটা থাকে কোথায়? কোষ প্রাচীর থাকবে প্রত্যেকটা সেলের চারপাশে। এই যে দেখো এই লাল কালারটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি কোষ প্রাচীর। কোষ প্রাচীর। ওকে, তো ব্যাপারটা আসলে এতটুকুই না, একটা সেল নিজে কোষ প্রাচীর তৈরি করে। প্রত্যেকটা সেলকে নিজ দায়িত্বে কোষ প্রাচীর তৈরি করতে হয়। এই জন্য সে কি করে দেখো, এই সেলটা করে কি, এই যে মাঝখানে লাল লেয়ারটা দিলাম, সে করে তার দিকে আবার একটা স্তর তৈরি করে। এ করে কি, লাল লেয়ারটা থেকে তার দিকে আরেকটা প্রাচীর তৈরি করে। এ করে কি, আবার প্রাচীর তৈরি করে। এ করে কি, আবার প্রাচীর তৈরি করে। সো এইরকম করে নিজেরা নিজেদের ভেতরের দিকে আরো লেয়ার অ্যাড করতে থাকে। কোন দিকে? নিজেদের দিকে, নট বাইরের দিকে। ওকে, তাহলে বলো তো এখানে একটা যদি সেল থাকে এবং এখানে যদি একটা সেল থাকে, মাঝখানে এই যে একটা লেয়ার ক্রিয়েট হইলো, এটা এই সেলটা তারপর যদি নিজের আরো দেয়াল বাড়াইতে চায়, সে কি বাইরের দিকে করবে? এদিকে না, এখানে আরো লেয়ার বাড়াবে, আরো লেয়ার বাড়াবে, আরো লেয়ার বাড়াবে নিজের দিকে। এ কি করবে? এখানে লেয়ার বাড়াবে, এখানে লেয়ার বাড়াবে, এখানে লেয়ার বাড়াবে। সো মনে রাখতে হবে যে কোষ প্রাচীরের যখন স্তরগুলো পড়বো, যত স্তর বাড়াবে ওটা সেলের নিজের দিকে বা সাইটোপ্লাজমের দিকে বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে এবার দেখো তো হোয়াট ইজ কোষ প্রাচীর। কোষের যে সেল মেমব্রেন আছে, সেল মেমব্রেনের বাইরের দিকে পুরু, দৃঢ় এবং সেলুলোজ নির্মিত একটা গঠন। সেলুলোজ নির্মিত একটা গঠন। তাহলে কোষ প্রাচীরের প্রধান উপাদান কিন্তু সেলুলোজ। কেন সেলুলোজ একটু পরে আমরা দেখব। তো সবার আগে আমরা শুরু করি হিস্ট্রি, কখন এটা ফরমেশন শুরু হয়ে যায়, কখন কোষ প্রাচীর তৈরি শুরু হয়ে যায়। ওকে, সো হিয়ার ইজ এ সেল ডিভিশন, এটা টেলোফেজ পর্যায়ে চলতেছে। লালগুলো দেখতে পাচ্ছ, এই লালগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু, এগুলো হচ্ছে স্পিন্ডল
তন্তু। টেলোফেজ পর্যায়ে তোমরা একটু খেয়াল করো যে ক্রোমোজোমগুলো দুই দিকে চলে গেছে, তাহলে মাঝ বরাবর এখন একটা কি হবে, কোষ ঝিল্লি গঠন হবে। কি হবে, এখানে একটা কোষ ঝিল্লি গঠন হবে। কোষ ঝিল্লির পর কি করতে হবে, নিজেদের দিকে দিকে কোষ প্রাচীর তৈরি করতে হবে, একটা মিডল লেয়ার একটা দিতে হবে। মিডল লেয়ার দিকে এরকম করা শুরু করবে। তো প্রশ্ন হচ্ছে যে প্রথমবার মাঝখানে যে মিডল লেয়ারটা তৈরি হচ্ছে কোষ প্রাচীরের মাঝখানে, মানে এখানে যে মাঝখানে প্রথম যে লেয়ারটা ক্রিয়েট হচ্ছে এটা কেমনে ক্রিয়েট হবে, এটা হলো প্রধান কথা। তো কোষ নিশ্চয় বাইরে থেকে বাঁশ টাস নিয়ে আসবে না, এনে মাঝখানে বেড়া দিবে না। কোষের নিজের ভেতরে বাঁশ থাকে। ওকে, এই যে স্পিন্ডল তন্তুগুলো দেখতে পাচ্ছ না লাল, সেল ডিভিশনের পর বিভাজন শেষে এদের আর কাজ কি, কোনো কাজ নেই। তখন কোষ করে কি, এই জিনিসগুলাকে এখন দেখো এইভাবে আছে, এগুলাকে শুধু মাঝখানে নিয়ে গিয়ে এখানে বসায় দেয়। এই লাল লালগুলো সবগুলো মাঝখান বরাবর আসে, আসলে মাঝখানে একটা প্লেট তৈরি হয়ে যায়। এটার নাম হচ্ছে কোষ প্লেট বা প্রথম বা মধ্য পর্দা। তাহলে বলো তো, এই যে তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই যে লাল লাল জিনিসগুলো, এগুলো প্রথমে কি হয়, এই মাঝ বরাবর আসে, রাইট? এই যে দেখছো আসছে, তাহলে এপাশে একটা কোষ, এপাশে একটা কোষ, এই মাঝ বরাবর যেগুলো আসলো এগুলোর নাম আমরা দিব স্পিন্ডল তন্তু। তোমরা জানো স্পিন্ডল তন্তু মানে আসলে মাইক্রোটিবিউল, তাই না? অনুনালিকা বা মাইক্রোটিবিউল, ঠিক না? এবং মাইক্রোটিবিউল গুলা মাঝ বরাবর আসে, ঠিক আছে? তো দেখো এগুলো কি, এগুলো মাইক্রোটিবিউলের ভাঙা টুকরা। এখানে যে স্পিন্ডল ফাইবার গুলো ছিল এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ফ্র্যাগমেন্ট গুলো এখানে আসলো মাঝখানে। কে আসলো? ফ্র্যাগমেন্ট গুলো আসলো বা টুকরা গুলো আসলো। এই জন্য এই জিনিসগুলোর নাম মাইক্রোটিবিউল না বলে আরো একটা নামে বলা হয় ফ্রাগমোপ্লাস্ট। কি বলে এটাকে? ফ্রাগমোপ্লাস্ট। আমরা কি তৈরি করছি? আমরা তৈরি করছি একটা কোষ আর একটা কোষের মাঝখানের এই যে এটার নাম হলো মধ্য পর্দা, মধ্য পর্দা বা মিডল ল্যামেলা। মিডল ল্যামেলা, ল্যামেলা শব্দের অর্থ হচ্ছে লেয়ার। মাঝখানে লেয়ারটা ক্রিয়েট করতেছি। তো মাঝখানে লেয়ার ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে কি নিছি? প্রথমে আমরা মাইক্রোটিবিউল গুলো নিছি। যে স্পিন্ডল ফাইবার গুলো আছে সেই স্পিন্ডল ফাইবার গুলো আমরা এখানে অ্যাড করলাম। সেই স্পিন্ডল ফাইবার গুলো যেহেতু টুকরা, খন্ড খন্ড বা ফ্র্যাগমেন্ট, এই জন্য এগুলোকে আমরা কি বলবো? ফ্রাগমোপ্লাস্ট বলবো, ঠিক আছে? তো প্রশ্ন হলো যে ফ্রাগমোপ্লাস্ট গুলো মাঝখানে বসাতে কে সাহায্য করতেছে? প্রশ্ন হলো এই ফ্রাগমোপ্লাস্ট গুলো মাঝখানে বসাতে কে সাহায্য করছে? এটা করে কি, এদের কোষের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে না, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এই যে গোল গোল জিনিস থাকে, দেয়ার গোলজি বডি, এরা অ্যাকচুয়ালি এই যে এগুলাকে ধরে ধরে মাঝখানে নিয়ে আসে। তাহলে ফ্রাগমোপ্লাস্টটা আসলে কার মাধ্যমে আসলো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অথবা গোলজি বডির সাহায্যে আসলো। তোমরা জানো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গোলজি বডি হচ্ছে প্যাকেজিং করে, স্পেশালি যখন বলবা গোলজি বডি। তো গোলজি বডি করে কি, এগুলোকে ধরে নিয়ে গিয়ে মাঝখানে বসায় দেয়, তাই না? তুমি রংপুর থেকে ঢাকায় বাঁশ নিয়ে আসবা, বাঁশ ঘাড়ে করে নিয়ে আসবা না, ট্রাকে করে বেঁধে নিয়ে আসবা। এই যে বেঁধে নিয়ে আসতেছো, এনে মাঝখানে রাখতেছো, এই বেঁধে আনার কাজটা অ্যাকচুয়ালি করে গোলজি বডি আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো তোমরা এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামই বলবা, কারণ বইয়ে যেহেতু দেওয়া আছে। চাইলে তোমরা গোলজি বডি বলতে পারো, কারণ গোলজি বডির বাপের নাম কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। চাইলে গোলজি বডি বলতে পারো, এটাও বলতে পারো, কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিন্তু গোলজি বডির জন্ম হয়। তাহলে এই যা করলে একই কথা। এখন প্রশ্ন হলো যে আপনি মিডল লেয়ারটা ক্রিয়েট করলেন দুইটা কোষের মাঝখানে। এই মিডল লেয়ারটা ক্রিয়েট করার পর শুধু বাঁশ ফেলে রাখলে কি হবে? বাঁশগুলোকে কি আঠা দিয়ে বাঁধতে হবে না, বা তার কাটা দিয়ে কি একটার সাথে আরেকটা কানেক্ট করতে হবে না? করতে হবে। তাহলে এখন বেটার হলো আপনার যে সেল আছে, সেলে এখানে যে গোলজি বডিগুলো আছে, এই যে গোলজি বডিগুলা, এগুলোর ভেতরে কিছু কেমিক্যাল থাকে। এগুলোর ভেতরে কি থাকে? কেমিক্যাল। তো এরা করে কি, এখানে আসে, এসে কেমিক্যাল গুলো এগুলোর উপরে ঢেলে দেয়। তাহলে দেখো এবার আমরা এগুলোর উপরে কেমিক্যাল ঢেলে দেব। তাহলে এটা কি হবে? বেশ শক্ত হবে। এই যে কেমিক্যাল গুলো আমরা ঢালতেছি, এই কেমিক্যাল গুলোর নাম হচ্ছে পেকটিন। কি নাম? পেকটিন। এটা অ্যাকচুয়ালি পেকটিক অ্যাসিড বা পেকটেট লবণ, এই ধরনের একটা বিষয় আছে এখানে। আমি আপনাদের এক্সপ্লেইন করছি ব্যাপারটা আসলে কি। তাহলে বলো তো, আমরা প্রথমে কি করলাম?
স্পিন্ডল তন্তু দিয়ে মাঝখানে আমরা একটা প্লেট তৈরি করলাম, এটাকে আমরা বলবো কোষ প্লেট। এটা আরেক নাম হচ্ছে, যেহেতু মাঝখানে থাকে এই জন্য এটার নাম হচ্ছে মধ্যপর্দা বা মিডল ল্যামেলা। তো এগুলো দিলেই হবে না, এগুলোর উপরে আঠা দিতে হবে, অ্যাসিড দিতে হবে। তো আমরা কি করলাম, আমরা পেকটিন ঢাললাম এগুলাকে। বলতো পেকটিন গুলো এখানে এনে কে ঢেলে দিল? ওই সেম আবার গোলজি বডি। কারণ গোলজি বডি তো প্যাকেজিং করে, প্যাকেট করে এনে ঢেলে দেয়। আঠা তো আর আপনি ঠেলে ঠেলে নিয়ে আসতে পারবেন না, আঠা তো আপনি ড্রেন দিয়ে নিয়ে আসতে পারবেন না, আঠাকে প্যাকেট করে নিয়ে আসতে হবে। আর প্যাকেটিং কে করবে সবসময়? গোলজি বডি। তাহলে মধ্যপর্দা আমাদের ডান। তাহলে এবার বলো, দুইটা কোষের মাঝখানে সর্বপ্রথম কি তৈরি হবে? কোষ প্রাচীর যদি তৈরি করতে চাই, একটা মিডল ল্যামেলা ক্রিয়েট করতে হবে, মধ্যপর্দা ক্রিয়েট করতে হবে। এই মধ্যপর্দা ক্রিয়েট করতে গেলে প্রথমে কি লাগবে? বাঁশ লাগবে আর আঠা লাগবে। বাঁশ মানে কি? যে স্পিন্ডল ফাইবারগুলো এখানে ছিল তারা মানে মাইক্রোটিবিউল, ওই মাইক্রোটিবিউলগুলো প্রথমে আমরা মাঝখানে দিয়ে দিব। শুধু যে মাইক্রোটিবিউল একা আসে তা না, তার সাথে কিন্তু একটিন বলে কিছু তন্তু আসে, এরাও আসে, ওরা সুতার মতো কাজ করে। এটা নিয়ে আমরা এখন কথা বলবো না। তো মাইক্রোটিবিউলগুলো যখন দিলাম, দে আর কল্ড ফ্রাগমোপ্লাস্ট। এরপর আমরা এখানে আঠা ঢাললাম, আঠার নাম হচ্ছে পেকটিন। ওকে, এখন আপনার যদি মনে হয় যে এই পেকটিনটা, একটু খেয়াল করো, এটাকে আমরা বলতে পারি পেকটিক অ্যাসিড। পেকটিক অ্যাসিড। আর পেকটিনের মধ্যে যদি আমরা একটু লবণ দেই তাহলে এটার নাম হয়ে যায় পেকটেট লবণ। পেকটেট লবণ, সোডিয়াম পটাশিয়ামের পেকটেট লবণ, ম্যাগনেসিয়ামের পেকটেট লবণ। স্টুডেন্ট একটু দেখো তোমরা, যখন আপনি এটার উপরে অ্যাসিড ঢালবেন বা অ্যাসিড বানাবেন এটাকে, তখন এটা নরম হয়, তখন দুইটা কোষ চাইলে পরস্পর আলাদা হয়ে যেতে পারে। আবার আপনি যদি এখানে লবণ ঢালেন, তাহলে এই পেকটিনটা যে আঠাগুলো আছে, আঠাগুলো তখন কি হয়? শক্ত হয়ে যায়। তাহলে বলো তো, আমরা যখন স্পিন্ডল তন্তু দিছি তারপর কি ঢালছি? পেকটিন ঢালছি। কি ঢালছি? পেকটিন। পেকটিনটাতে যদি আমি অ্যাসিড বানাই পেকটিনটাকে, তাহলে নরম হবে, দুইটা কোষ আলাদা হতে পারবে। পেকটিনটার ভেতরে যে লবণ ঢালি তাহলে কি হবে? তখন দুইটা কোষ পরস্পরের সাথে শক্ত হয়ে থাকতে পারবে। লবণ ঢাললে পেকটিনটাকে বলা হয় পেকটেট লবণ। ঠিক আছে, এবার আমরা আরেকটা জিনিস তৈরি করব, সেটার নাম হলো প্রাইমারি প্রাচীর। মানে এই পাশের কোষ বলতেছে এই মাঝখানে যে প্লেটটা দিলাম, এটা তো তোমারও, এটা তো আমারও, দুই দলেরই। আমার নিজের জন্য দেয়াল কোথায়? এই পাশের কোষটা বলতেছে হ্যাঁ তাই তো দেখতেছি, এটা তো তোমারও, এটা তো আমারও, তাহলে আমাদের নিজেদের ওয়াল কোথায়? তাহলে আমরা এক কাজ করি, এ বলতেছে যে আমি একটা এখানে ওয়াল প্রডিউস করি যেটা আমার নিজের। এও বলতেছে ঠিক আছে, আমি এখানে একটা ওয়াল প্রডিউস করি, যেটা আমার নিজের। খেয়াল করছো? তাহলে এরপর আরেকটা প্রাচীর তৈরি হয়ে গেল। এই কোষের দিকে এর প্রাচীর, এই কোষের দিকে এর প্রাচীর। এটা কিন্তু এর একান্তই, এটা কিন্তু একান্তই এর, মাঝখানেরটা দুইজনেরই, তাই না? তাহলে বলো তো এটার নাম কি হবে? এই লেয়ারটার নাম, এটার নাম হলো প্রাইমারি ওয়াল বা প্রাইমারি প্রাচীর। প্রাইমারি মানে প্রথম প্রাচীর, এটা এর দিকের। আর এই যে প্রাইমারি প্রাচীরটা দেখতেছো, এটা এই কোষের। তো প্রাইমারি প্রাচীরটা এবার কিভাবে তৈরি হলো? কোষের কিন্তু একটা ক্ষমতা আছে, কোষ তার এন্ডোপ্লাজমিক রেডিকুলামের ভেতরে সেলুলোজ তৈরি করতে পারে। তো এইটা কি জিনিস আমি একটু এই যে এখানে দেখি, প্রাইমারি প্রাচীরের স্ট্রাকচার দেখি। সেলুলোজ, 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 সেলুলোজ। তাহলে এগুলোর উপরে এরকম সুতা দিছে, তারা কি দিছে? সুতা। এগুলো কি? সেলুলোজ। উদ্ভিদ যেহেতু নিজে শর্করা উৎপন্ন করতে পারে, গ্লুকোজ, ওরাই করে কি? এই গ্লুকোজ গুলা দিয়েই পলিমার তৈরি করে, সেলুলোজ তৈরি করে। বুঝতে পারছো? আমি যদি গ্লুকোজ তৈরি করতে পারি, তাহলে গ্লুকোজ গুলোকে আমি সেলুলোজ বানাবো, বানিয়ে আমি আমার দেয়াল তৈরি করব। এবং তারা তাই করছে, সেলুলোজ নির্মিত তারা প্রাইমারি প্রাচীর তৈরি করেছে নিজেরা। ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে এইরকম সুতা দিয়ে যদি আপনি একটা এখানে লেয়ার তৈরি করেন, এটা কিন্তু অতটা কি হবে না, অতটা হচ্ছে দৃঢ়তা পাবে না। এই দৃঢ়তা পাওয়ার জন্য এখন একটা কাজ করতে হবে, হেমিসেলুলোজের সাহায্য নিতে হবে। কার সাহায্য নিতে হবে? হেমিসেলুলোজ। হেমিসেলুলোজের কি সাহায্য নিতে হয় আমি আপনাকে দেখাই। এই যে দেখো, এই সুতাটার সাথে পাশের সুতাটার একটা ক্রস লিঙ্ক ক্রিয়েট করতে হবে। দেখছো? আরো সহজ করে বলি, আমি একটু এই জায়গাটা জুম করি। সেলুলোজ সুতা এগুলা, এই যে দেখো,
দেখছো একটা ক্রস লিংক তৈরি হলো, এইটার সাথে এইটার একটা লিংক বা একটা কানেকশন তৈরি হলো, যেটা ক্রস, নট সোজা। শুধু এটাই না, সবগুলো সুতাকে আমাকে এবার বেঁধে রাখতে হবে এরকম ক্রস লিংক করে। তোমরা কি বুঝতে পারতেছো? তাহলে এবার বলো তো আমাকে, এই যে পাশাপাশি যে সুতাগুলো আছে, এরকম যদি আরেকটা কেমিক্যাল দিয়ে পরস্পরের মধ্যে আটকে থাকতে পারে, তাহলে দেয়ালটা অনেক শক্ত হবে না? ইয়েস। এই যে ব্ল্যাক কালারের যেটা তোমরা দেখতে পাচ্ছ, ব্ল্যাক কালারের, এই যে ব্ল্যাক কালারের যেটা দেখতে পাচ্ছ, এটার নাম হলো হেমিসেলুলোজ। কি নাম? হেমিসেলুলোজ। ওকে, তাহলে আমরা কি দেখলাম? প্রাইমারি প্রাচীর প্রধান কি দ্বারা তৈরি? সেলুলোজ। এবং ক্রস লিংক গুলোকে তৈরি করলো হেমিসেলুলোজ। হেমিসেলুলোজ, ঠিক আছে। বাট এখানেও কথা আছে, এখনো এতটা স্ট্রাকচারালি এরা স্টেবল হইতে পারে না। এই জন্য আমাদের এবার গ্লাইকোপ্রোটিনের সাহায্য নিতে হবে। গ্লাইকোপ্রোটিন গুলো কি করে দেখেন। দেখছো? অনেকটা ক্রস লিংকের মতো এরাও কাজ করে, দেখছো? সো সেলুলোজের যে সুতাগুলো ছিল, এগুলো সেলুলোজ, এগুলোকে ক্রস লিংক করলাম হেমিসেলুলোজ দিয়ে, এবং তার সাথে আমরা কার সাহায্য নিলাম? গ্লাইকোপ্রোটিন, এই লাল লাল গুলা। ওকে, সো আমরা গ্লাইকোপ্রোটিনের সাহায্য নিয়েছি। গ্লাইকোপ্রোটিন, তোমরা যারা মনে রাখতে পারো না, এটা এইভাবে মনে রাখবা, সোহাগ, শতে সেলুলোজ, হতে হেমিসেলুলোজ, গতে গ্লাইকোপ্রোটিন। তাহলে প্রাইমারি প্রাচীর কি কি দিয়ে তৈরি হয়? সোহাগ দ্বারা। প্রধান কোনটা? সেলুলোজ দ্বারা। তাহলে এবার বলো তো আমাকে, এই প্রথম আমরা একটা প্রাচীর তৈরি করলাম, যেটা হচ্ছে একটা কোষের কোষ প্রাচীর। মাঝখানেটা তো মধ্য পর্দা, এটা তো থাকতেও পারে আর এটা নাও থাকতে পারে। এটা যদি থাকে তাহলে এরকম পেকটেট লবণ আকারে থাকে, এটা যদি না থাকে তাহলে এইগুলার পেকটিনগুলো অ্যাসিড হয়ে যায়, তখন গলে যায়, তখন দুইটা কোষ আলাদা হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, সো এবার আমরা চলে আসি যে কোষ বলতেছে না এখনো হইল না, যে একটা ডিফেন্স দিলাম, আমি একটা লেয়ার তৈরি করলাম, আমাকে আসলে প্রাইমারি প্রাচীরের পাশাপাশি সেকেন্ডারি কিছু প্রাচীর ক্রিয়েট করে রাখতে হবে, কারণ আমার আরো দৃঢ়তা দরকার। হ্যাঁ, কিছু কোষ আছে যে কোষগুলা উদ্ভিদের স্থায়ী কোষ, এরা ভাবে আমি তো আজীবন থাকবো, তাহলে আমাকে দেয়ালগুলো ভালো করে করতে হবে। তাহলে এবার বলো তো, পরবর্তী যদি প্রাচীর তৈরি হয় কাদের ক্ষেত্রে হবে? স্থায়ী কোষের ক্ষেত্রে। তাহলে স্থায়ী কোষের ক্ষেত্রে প্রাইমারি প্রাচীরের পরে আরেকটা প্রাচীর তৈরি হয়, নাম কি? সেকেন্ডারি প্রাচীর। তো বলো তো, প্রাচীরের প্রধান উপাদান কি সব সময়? সেলুলোজ। ইয়েস, সেকেন্ডারি প্রাচীরটাও তৈরি হবে সেলুলোজ দিয়ে। এই যে দেখো, হইল। বাট সেকেন্ডারি প্রাচীরটা একাধিক স্তর বিশিষ্ট। দেখছো কয় স্তর? প্রায় 3 স্তরের মতো। 1 স্তর, 2 স্তর, 3 স্তরের মতো। 1 স্তর, 2 স্তর এবং 3 স্তর, 3 স্তরের মতো। তাহলে এবার বলো তো, হোয়াট ইজ দিস? দিস ইজ সেকেন্ডারি প্রাচীর। আর তোমরা আমাকে এবার বলো তো, যে কোনো প্রাচীর তৈরির প্রধান উপাদান সবসময় কি লাগে? সেলুলোজ। বাট এখানে আরেকটা উপাদান লাগে, খুব ইম্পর্টেন্ট উপাদান। দেখো তোমরা, এটার ভেতরে কিছু উপাদান থাকে, এই উপাদান থাকার জন্য এটা অনেক শক্ত হয়। কি হয়? অনেক শক্ত হয়, অনেক শক্ত। দিস ইজ কল্ড লিগনিন। হোয়াট ইজ দিস? দিস ইজ লিগনিন। এই লিগ্নো শব্দের অর্থ কিন্তু কাঠ, লিগনোজ। লিগ্নো শব্দের অর্থ হচ্ছে কাঠ বা উড। তাহলে আমাদের কিন্তু কোষ প্রাচীর তৈরি হয়ে গেল। কোষ প্রাচীর নিয়ে মোটামুটি পুরো পড়াটাই হয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে এই কোষটা যদি এখানে হয়, তাহলে বলো তো এই লেয়ারগুলো কি এই পাশে থাকবে না? থাকবে কিনা?
থাকবে কি না? থাকবে। এইটা কোন পাশে থাকবে? এই পাশে। এইটার এই পাশের কথা চিন্তা করো যে এই তিনটা লেয়ার এই পাশ দিয়ে যাবে, এই তিনটা লেয়ার এই পাশে যাবে, কারণ এটা তো কমন লেয়ার, লালটা তো সবার ক্ষেত্রেই থাকবে। তো এবার যদি আমি তোমাকে বলি কখনো যে একটি কোষের সাইটোপ্লাজমের সবচেয়ে কাছের লেয়ার কোনটা, উত্তর কোনটা? এটা কোষের সাইটোপ্লাজম সবচেয়ে কাছে কোন লেয়ারটা আছে? প্রাইমারিটা না সেকেন্ডারিটা? সেকেন্ডারিটা কাছে আছে, প্রাইমারিটা তো দূরে। আর যে কোনো কোষের সাইটোপ্লাজম থেকে সবচেয়ে দূরে কে থাকে? মধ্য পর্দাটা থাকে, তাই না? আচ্ছা, তাহলে আমি আরেকবার বলি, পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিই। একটি কোষের মাঝখানে প্রথমে হচ্ছে প্রাইমারি, মাঝখানে প্রথম মিডল ল্যামেলা তৈরি হয় বা মধ্যপর্দা তৈরি হয়। মধ্যপর্দা যখন তৈরি হয় ওটাকে কোষ প্লেট বলে। এই যে সেল ডিভিশনের যখন টেলোফেজ দশা চলে তখন এটা প্রথম তৈরি হয়। কারা তৈরি করে? এখানে যে বাঁশগুলো পড়ে, মানে স্পিন্ডল ফাইবার বা হচ্ছে মাইক্রোটিবিউলগুলা, তাদেরকে আমরা ফ্রাগমোপ্লাস্ট বলি, কারণ এগুলো ফ্র্যাগমেন্ট বা খণ্ড খণ্ড। এই ফ্রাগমোপ্লাস্টগুলোকে নিয়ে এসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিংবা গোলজি বডি। তো শুধুমাত্র এখানে স্পিন্ডল ফাইবার দিলেই হবে না, এগুলোতে কি করতে হবে? গোলজি বডির মাধ্যমে কিছু আঠা ঢালতে হবে, দ্যাট ইজ কল পেকটিন। তো পেকটিনে যদি লবণ দেন, প্যাকটেড লবণ হয়ে যায়, এটা শক্ত। আর পেকটিনটাকে যদি আপনি অ্যাসিড বানান তাহলে ওটা নরম হয়। তাহলে কোষ যদি কখনো ডিসিশন নেয় যে আমি আলাদা হয়ে যাব, তখন মাঝখানে যে পেকটিনটা ওটা পেকটিক অ্যাসিড হয়ে যায়, তখন নরম হয়ে যায়, দুটো কোষ আলাদা হয়ে যায়। কোষ যদি ডিসিশন নেয় আমি পাশাপাশি সবসময় থাকবো, তাহলে পেকটিক অ্যাসিড না হয়ে তখন কি হয়? প্যাকটেড লবণ হয়ে থাকে। লবণ মানে কি? শক্ত। আমাদের হাড্ডিগুলোর ভেতরে ক্যালসিয়াম আছে বলে, লবণ আছে বলেই কিন্তু অনেক শক্ত, বুঝতে পারছো? লবণ থাকে বলে শক্ত। এই যে এগুলোর মধ্যে লবণ কম, যে কারণে এগুলো নরম, রাইট? ওকে। তো যখন মধ্যপর্দা তৈরি হয়ে যায়, তারপরে যে লেয়ারটা তৈরি হয় দ্যাট ইজ কল প্রাইমারি প্রাচীর, তারপরে যেটা তৈরি হয় দ্যাট ইজ কল সেকেন্ডারি প্রাচীর। প্রাইমারি প্রাচীরে কি কি থাকে? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। সোহাগ দ্বারা মনে রাখতে হবে, এবং মনে রাখতে হবে সবসময় সেলুলোজই হচ্ছে কোষ প্রাচীরের প্রধান উপাদান উদ্ভিদের। হেমিসেলুলোজ অ্যাকচুয়ালি করে কি? ক্রস লিঙ্ক তৈরি করে, মানে দুইটা সুতাকে পাশাপাশি বাঁধে, এবং তার সাথে গ্লাইকোপ্রোটিনও কিন্তু ক্রস লিঙ্কের মতো কাজ করে। তো তোমাদের বই পড়ার সময় দেখবা হেমিসেলুলোজ বলতে জাইলান, গ্লাইকান বা গ্লুকান এই ধরনের কিছু লেখা আছে, ওটা তোমরা পড়ে নিবা। ওকে, ওটা আমি পড়াবো না। শেষ। এরপর কোনো একটা কোষ যদি ডিসিশন নেয় আমি যেহেতু স্থায়ী কোষ, আমি অনেকদিন থাকবো, তাহলে তখন তারা কি করে? এই যে সেকেন্ডারি প্রাচীর, যেটা সেকেন্ডারি প্রাচীরটা তৈরি হয়। সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় সবসময় ডেফিনেটলি সেলুলোজ দ্বারাই তৈরি হবে, বাট সেকেন্ডারি প্রাচীরে লিগনিন থাকে। এই লিগনিনটা কোথা থেকে আসে জানো? কোষের সাইটোপ্লাজম থেকে এগুলো লিগনিন তৈরি হয়, হয়ে এখানে ভর্তি হয়। তুমি একটা, এই যে আমি একটা রুমের মধ্যে আছি এখন, বলো তো এই যে দেয়ালটা যদি আমি জিজ্ঞেস করি এটা কোন লেয়ার? এটা সেকেন্ডারি লেয়ার। এরপরে কোন লেয়ার আছে? প্রাইমারি লেয়ার। আর মাঝখানে যে ইটের দেয়ালটা আছে ওটা কোন লেয়ার? ওটা ওই রুম আর এই রুমের মাঝখানের দেয়াল, ওইটাই হচ্ছে কি? মধ্যপর্দা, রাইট? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এর উপরে আর কোনো লেয়ার তৈরি হতে পারে কিনা? ইয়েস, লেয়ার তৈরি হতে পারে, আরো লেয়ার তৈরি হতে পারে। যদি তৈরি হয় দ্যাট ইজ কল্ড টারশিয়ারি, টারশিয়ারি বা সর্বোচ্চ আর কি, টারশিয়ারি প্রাচীর। তো টারশিয়ারি প্রাচীর নিয়ে আমরা আপাতত আলোচনা করব না, আমরা এখন আলোচনা করব এই যে মাঝখানে দুইটা, এই কোষের সাইটোপ্লাজম, দিস ইজ কল্ড সাইটোপ্লাজম, আর এই কোষের যে সাইটোপ্লাজম আছে তার মাঝখানে এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? এটা তুমি এদিকে হাঁটতেছো, হাঁটতে হাঁটতে হঠাৎ করে তুমি এখানে পড়ে যাবা না? যাবা কিনা? তো যেখানে পড়ে যাবো ওটা তো গর্ত, পিট, কুয়া। ইয়েস, দিস ইজ কল্ড পিট। এগুলোর নাম কি? পিট। এগুলোকে বলা হয় পিট, ঠিক আছে? কোষ প্রাচীরের পিট বা সেল পিট বা সেল ওয়াল পিট, ঠিক আছে? সেল ওয়াল পিট গুলা বা গর্তগুলার মাঝখানে দেখবা যে এখানে কোনো লেয়ার নাই। এই পাশে একটা পিট গহ্বর, এই পাশে আরেকটা গহ্বর বা গর্ত, এরা পরস্পর মুখোমুখি থাকবে। ব্যাপারটা এমন না যে এই যে এখানে একটা থাকবে আর এখানে একটা থাকবে, ব্যাপারটা কিন্তু এমন না। এটা যেখানে থাকবে তার অপোজিটে এখানে আরেকটা থাকতে হবে। এর কারণ আছে, কিন্তু কি কারণ আছে জানো? কারণ এই পাশ থেকে এই কোষে যদি কিছু লাগে যাইতে পারে, এই কোষ থেকে যদি এই পাশে কিছু লাগে তাহলে এই পাশ দিয়ে আসতে পারে। এই জন্য সবসময় মুখোমুখি রাখতে হবে, ঠিক আছে? তো দেখো এই যে পিটগুলো দেখতে পাচ্ছ, এই পিটগুলোর মাধ্যমে দুইটা কোষের মধ্যে কিন্তু সাইটোপ্লাজমে কিন্তু কানেকশন থাকে। কি থাকে? সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে একটা কানেকশন থাকে, দেখছো? এই যে গর্তটা দেখতে পাচ্ছ, দিস ইজ কল্ড এই সাইটোপ্লাজম এবং এই সাইটোপ্লাজমের মধ্যে কানেকশন। এই জন্য এটাকে আমরা বলি
সাইটোপ্লাজম প্লাজম, দুইটার প্লাজমটা আমরা নেই, দুইটার আমরা প্লাজম নেই। দুইটার মধ্যে যেহেতু বন্ধন ক্রিয়েট হচ্ছে, কি হচ্ছে বন্ধন, বন্ধন শব্দের অর্থ হচ্ছে বায়োলজির ডেজমো, ডেজমো মানে কিন্তু বন্ধন। আর আটা শব্দের অর্থ হচ্ছে থাকা, বন্ধন যেহেতু আছে এই জন্য আমরা শেষে আটা দিলাম, আটা। তাহলে এবার বলো তো পুরো নামটা কি হবে? প্লাজমোডেজমাটা। পুরো নাম কি? প্লাজমোডেজমাটা। ক্লিয়ার? ওকে, সো আমরা দেখলাম যে কোষ প্রাচীরের মাঝখান দিয়ে যে কানেকশনটা রয়েছে দুইটা কোষের সাইটোপ্লাজমের, প্লাজমটা আমরা নিলাম, এই যে প্লাজম, এটা বন্ধন, দুইজনের মধ্যে একটা যোগাযোগ, সো ডেজমো আছে যেহেতু আটা, প্লাজমোডেজমাটা। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের কোষ প্রাচীর এবং কোষ প্রাচীরের একটা বেসিক গঠন। আমার মনে হচ্ছে যে বাকি অংশটুকু তোমরা যখন বই পড়বা, রিডিং পড়লেই তোমরা সবাই বুঝতে পারবা। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।